ব্যতিক্রম করো না। বগুড়া জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শহীদুল ইসলাম, আরো সঙ্গে আছে আমাদের দুই বোন ফাতেমা এবং সীমা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ফাতেমা এবং সীমা দুইজনই বিকল্প কর্মসংস্থান করতে পেরেছে, নিজেদেরকে নিয়ে গেছে এমন একটা জায়গায় যেখানে ইতিপূর্বে শুধুমাত্র পুরুষরাই কাজ করত। আমরা সেই বিষয়ে আপনাদের কাছ থেকে শুনবো। তার আগে আমি জনাব শহীদুল ইসলামের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি বগুড়া জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, এই যে বিকল্প কর্মসংস্থান, এটা আপনার মাথায় কি করে এলো, বা এটা কি কোনো সরকারি প্রজেক্ট ছিল? মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন বগুড়া জেলার অন্তর্গত সারিয়াকান্দি উপজেলায় একটা 3 একর জমির উপর একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে আমি যোগদান বা চার্জ নেওয়ার পর দেখলাম সেখানে সেলাই, এমব্রয়ডারি, ব্লক বাটিক মানে যা একেবারে সচরাচর হয়ে থাকে এই ট্রেনিং গুলো হচ্ছে। এবং বিগত ইতিহাস আমি দেখলাম, তাদের বায়োডাটা দেখলাম, তাদের বাড়িতে যাই দেখলাম তাদের কর্মসংস্থানের খুব সুযোগ হয়নি। আমার মহাপরিচালক মহোদয়ের সাথে উনি ভিজিট করে আসার সময় আমি তার সাথে আলাপ করলাম যে এই বিষয়গুলো আমাদের একটু ইনোভেটিভ টাইপের একটু পদক্ষেপ নিতে হবে, এমন কাজ করতে হবে যাতে করে আমরা কর্মসংস্থান করতে পারি এবং আধুনিক মানের আমরা কারিগরি দক্ষতা মেয়েদেরকে যদি দিতে পারি, তাহলে সেটা পুরুষের পাশাপাশি তারাও আমাদের সমাজের জন্য একটা বিনিয়োগ করতে পারে, আমাদের প্রবৃদ্ধিতে তাদের অবদান রাখতে পারে, জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে। এই ধারণা থেকে আমাদের মহাপরিচালক আমাদের মন্ত্রণালয়ের সাথে আলাপ করে আমাদেরকে একটা প্রপোজাল দিতে বলল। আমরা ওইখানকার বগুড়া জেলাতে অন্তর্গত সমস্ত মোটরসাইকেল গ্যারেজগুলোতে একটা জরিপ করলাম এবং প্রত্যেকটা সিএনজি চালকের সাথে আলাপ করলাম যে তাদের কত ইনকাম এবং মালিকের ভাড়া দিয়ে তাদের কত থাকে। পাশাপাশি একটা গ্যারেজের যে আমরা যে ভাঙ্গাচুরা লোহা লস্কর বা তাদের গায়ের ময়লা দেখি, পোশাক আদি দেখি, তাদের ইনকামই বা কত। কিন্তু আমরা জরিপ করে দেখলাম যে প্রত্যেকটা গ্যারেজে একটা গ্যারেজের মালিকের কমপক্ষে মাসে 15 থেকে 25,000 টাকা নিট ইনকাম থাকে, নিট প্রফিট থাকে। এবং প্রত্যেকটা সিএনজি চালক মালিকের 400 থেকে 500 টাকা ভাড়া পরিশোধের পর তাদের 400 থেকে 500 টাকা ইনকাম রোজগার করতে পারে। আমি আমাদের আপনারা কি তারপরে আপনি এটা ভাবলেন যে আমরা মেয়েদেরকে এই পেশাগুলোতে আনতে পারি কিনা? আমি দেখলাম যে এই পেশাগুলোতে মেয়েদের আসার একটা সুযোগ আছে এবং এই পেশাগুলোতে মেয়েরা নাই। আমার একটা মনের মধ্যে একটা দাগ কাটলো যে সব পেশায় যদি মেয়েরা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে পর্বত আরোহণ পর্যন্ত করছে, কেন এই পেশাটাই মেয়েরা পারবে না? পাশাপাশি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নর্থ বেঙ্গলের বগুড়ার চর অঞ্চলের অধিকাংশ মেয়েরা কিন্তু সার্ভাইভার, যারা বাবার বাড়িতে অপাঙ্ক্তীয় হয়ে এখন জীবন যাপন করছে, ভাইয়েরাও তাদেরকে আর দেখতে পাচ্ছে না। এই সমস্ত মেয়েদেরকে, যাদের অল্প শিক্ষিত, তাদেরকে একটা বিকল্প কর্মসংস্থান প্রযুক্তি যদি আমরা হাতে তুলে দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আপনার কথা থেকে এটা বুঝতে পারছি যে আপনি প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিলেন নারীদেরকে, যে নারীদের আসলে প্রয়োজন। তখন আপনি কি আপনি প্রকল্প হাতে নিলেন? আমি প্রথমে আমরা একটা প্রপোজাল দিলাম যে মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স, যেটা গ্যারেজের কাজ আমরা বলি, মানে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলি গ্যারেজের কাজ। আর একটা হচ্ছে সিএনজি চালিত 3 হুইলার ড্রাইভিং, সেটা হতে পারে ব্যাটারি চালিত 3 হুইলার, হতে পারে সিএনজি চালিত। এবার জানতে চাই যে আপনার এই প্রপোজাল তো নিশ্চয়ই গ্রান্টেড হয়েছিল এবং বলেই মেয়েদেরকে আপনি শেখাতে পেরেছেন। মোট কতজন মেয়েকে আপনি প্রশিক্ষণ দেন? পরীক্ষামূলকভাবে সিএনজি চালিত 3 হুইলার ড্রাইভিং এ 10 জন এবং মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স এর 10 জন নিয়ে যাত্রা শুরু করলাম 2014 সালের জুলাই মাসে। এরপরে এই ব্যাচটা যখন আমাদের বের হওয়ার পর মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স এর
বের হওয়ার সাথে সাথে ওয়ালটন রানার গ্রুপ থেকে অফার করলো যে এই সমস্ত মেয়েদের আমাদের এখানে কর্মসংস্থানের সুযোগ আছে। কতজন মেয়েকে এ পর্যন্ত সিএনজি চালিত 3 হুইলার ড্রাইভিং আমরা লাইসেন্স সহ দিতে পেরেছে 38 জনকে। আর মোটরসাইকেল সার্ভিস মেকানিক্সে আমরা আমাদের গ্রাজুয়েট হয়েছে 58 জন। আচ্ছা, আমি আপনার সঙ্গে একটু পরে আবার কথা বলবো। আমি এখন ফাতেমার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা ফাতেমা, আপনি কি কি করেছেন, কি করেন, কি শিখেছেন? আমি ওখানে সিএনজি 3 হুইলার ড্রাইভিং শিখেছি। আচ্ছা, কি করে শিখলেন আপনি এই যে পেশাটা, এটাতে কেন এলেন, কিভাবে এলেন, যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, আমি মাইকিং শুনেছি এবং পেপারে দেখেছি যে ওখানে ড্রাইভিং শেখাচ্ছে এবং মেকানিক শেখাচ্ছে। তখন আমি ভাবলাম যে এই পেশাগুলো লেপা ধোয়া এলে কৃষি কাজ এগুলো না করে বাবা মার বোঝা না হয়ে যদি আমি ওখানে যোগদান করি বা আমি যদি শিখতে পারি, তাহলে আমার বাবা মার বা ভাইয়ের বোঝা হয়ে দাঁড়াবো না। আমার চেষ্টা বা চিন্তা ভাবনা যে আমি ওখানে যোগাযোগ করব। তো যোগাযোগ করছি, 3 মাস ট্রেনিং দিয়েছি। 3 মাসে মনে করেন আমি একদম পুরো পাকা ট্রেনিং প্রাপ্ত আমি একটা ড্রাইভার। আচ্ছা, আপনাদের এর জন্য এই যে আপনি ড্রাইভিং ট্রেনিং শিখতে গেলেন, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু দরকার ছিল, মানে ওনারা কি চেয়েছিলেন? স্বামী পরিত্যক্ত বা এরকমই আমি জানছি। আমি ভাবলাম যে আমার লেখাপড়া কম, আমি কি ওখানে যা শিখতে পারবো? আবার মনের জোরে বুঝলাম যে না, দেখি না একবার আমি এক চেষ্টা করে যদি পারি। তো ওখানে ভাইবাতে আমি টিকে গেলাম। আচ্ছা, আপনি এমনি পড়াশোনা কত দূর পর্যন্ত? একটু সামান্য, মানে লিখতে পড়তে পারেন নাকি? হ্যাঁ, দেখতে পড়তে পারি। কারণ আপনাকে তো সাইন গুলো পড়তে হবে, রাস্তার ডানে যাব না বামে যাব। হ্যাঁ, এটা আপনার এই ট্রেনিং এর মধ্যে কি আপনাদের এগুলো শেখানো হয়েছে? জি জি, ট্রাফিক সিগন্যাল এবং হলকার যে মানে অনেক জায়গাতেই লেখাপড়ার প্রয়োজন ছিল। ট্রাফিক সিগন্যাল গুলো পড়তে হবে এবং লেখাপড়া থাকতেই হবে। আর যারা না পারে তাদের জন্য আরো মনে করেন যেগুলো মেয়ে আছে ওর ভিতরে অনেক শিক্ষিত বেশি আছে, তারা একটু সহযোগিতা করছে। তারা শিখিয়েছে। দেখেন আপনারা কিভাবে শিখেছেন, মানে ওখানে থেকে আবার খাওয়া দাওয়া সব ওখানেই ফ্রি। সীমা কি করো, এমনিতে কি করো? আমি এখন বর্তমান পড়াশোনা করছি এবং পাশাপাশি এখানে ট্রেনিং নেওয়ার পরে রানার গ্রুপে চাকরি করতেছি। আচ্ছা, কিসের ট্রেনিং নিয়েছো তুমি? আমি মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স ট্রেনিং। সার্ভিস মেকানিকের ট্রেনিং মানে মোটরসাইকেল সারা করার ট্রেনিং, তাই না? মেরামত করা খুবই একটা মানে অন্যরকম একটা কাজ। এই কাজটায় তুমি আসার কথা ভাবলে কি করে, সাহস পেলে কি? এখানে দেখলাম আমি যে আমার তো পড়াশোনা যেটুকু, হ্যাঁ আমি পড়াশোনা করতেছি, কিন্তু আমার বাবা মা গরিব হতে এই জন্য আমার পাশাপাশি কিছু আয় করার মানে আয় করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি এই কাজটা করতে চাই। এই যে মোটর মেকানিকের কাজ, এটা তো বেশ একটা শারীরিক পরিশ্রমেরও কাজ, না? হ্যাঁ, শরীরেরও পরিশ্রম লাগে, এখানে ওজন টোজন তুলতে হয়। এই কাজটা করার জন্য তুমি ভয় পেয়েছিলে যে আমি পারবো কিনা? এরকম কোনো ভয় পাই নাই, আমি সাহস করে আসছি যে পারবো না কেন। সব কাজে যদি মেয়েরা আসতে পারে তাহলে এই কাজে আসবে না কেন? এবার বলো তো, তোমার বাড়ি থেকে কোনো বাধা এসেছিল যে তুমি এই কাজে, নাকি সবাই বলেছে যাও খুব ভালো কাজ? না না না, আমার বাড়ি থেকে এবং সমাজ থেকে অনেকে নিষেধ করছে যে এটা আবার কেমন। যদি আমাদেরকে একটু আরো একটু বড় করে খুলে বলো যে কিরকম হয়েছিল তোমার বাড়ি থেকে। আমি যখন প্রথম এই ট্রেনিংটা নিতে আসলাম তখন আমার বাবা মা, আমি কিন্তু আমার বাবারে না জানাই এখানে আসছি। আমার আম্মু শুধু আমার জানতো যে আমি এখানে ট্রেনিং নিতে আসছি, তো আম্মু আবার সব কাজে সাপোর্ট দিত। তো আমি প্রথমে করলাম, অ্যাপ্লিকেশন করলাম যে এই ট্রেনিংটা নিব। তারপরে ট্রেনিংটা নিলাম, অর্ধেক যখন ট্রেনিং শেষ হইলো তারপরে আমার আব্বু শুনলো, তারপর আমার বললো যে ওইখানে থাকা লাগবে না, তুমি চলে আসো, তোমার ওইসব ট্রেনিং নিতে হবে না। আর সমাজ থেকে এটা মেনে নেবে না যে মেয়েরা গ্যারেজে কাজ করবে, কিরকম একটা কথা, সিসি করবে, তো তোমার ওখানে যাইতে হবে না। তাই আমি বললাম যে মেয়েরা যদি সব জায়গাতে কাজ করতে পারে, যে সেনাবাহিনীতে কাজ করতে পারে, পুলিশের চাকরি করতে পারে, প্রতিমন্ত্রী হতে পারে, মন্ত্রী হতে পারে এবং দেশটা যদি চালাতে পারে, তাহলে এই সামান্য কাজ কেন করতে পারবে না? এই জন্য আর কি আমি উৎসাহিত হইলাম। পরে আব্বুরে বুঝাইলাম, আম্মু বুঝাইলো, তারপরে আব্বু বুঝলো যে হ্যাঁ মেয়েরা যদি। কয় ভাই বোন? আমরা 1 ভাই 1 বোন। আচ্ছা, 1 ভাই 1 বোন, মানে তুমি একই মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তুমি একদমই একটা ব্যতিক্রম অন্যরকম একটা কাজ শিখেছো। হ্যাঁ, অন্যরকম একটা কাজ শিখেছো এবং সে কাজটা তুমি করছো। এখন তুমি কোথায় কাজ করছো? আমি এখন রানার গ্রুপে চাকরি করতেছি, ইঞ্জিন অ্যাসেম্বলিতে। তোমার ইঞ্জিন অ্যাসেম্বলিতে, ওখানে
আরেকটু মানে খুলে বলো যে কি কাজ করো, আমরা দর্শকরা শুনুক যে তুমি কি কাজ করো, আমরা নিজেরাও তত ভালো জানি না। হ্যাঁ বলো। এখানে চীন দেশ থেকে বাইরে থেকে পার্টস আসে, এখানে সে অ্যাসেম্বলিং হয়, সেটিং করা হয়, গাড়ি তৈরি। হ্যাঁ গাড়ি তৈরি করা হয় এখানে 17 প্রকার গাড়ি তৈরি হয়। তুমি কি কাজ, তুমি কোন গাড়িগুলো তৈরিতে কাজ করো? আমি শুধু গাড়ির ইঞ্জিন তৈরিতে সহযোগিতা করি, ইঞ্জিন অ্যাসেম্বলিং এ আছি আমি। আচ্ছা, ইঞ্জিন অ্যাসেম্বলিং বিশাল বড় ব্যাপার। আমার তো ভয় লাগছে কারণ এরকম একটা কাজ তুমি করছো। তোমাকে আমি অভিনন্দন জানানো উচিত সবাই। তুমি কি এখন এই কাজটা করে তুমি কি স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছো, মানে আত্মনির্ভরশীল? হ্যাঁ, আমি অবশ্যই আত্মনির্ভরশীল হয়েছি, কারণ মেয়েদের জন্য, মেয়েরা যদি আগাইতে চায়, মানে সামনের দিকে এগোতে চায়, তাহলে তাদের অর্থ উপার্জন করা খুবই জরুরি। আচ্ছা, তুমি কি এই টাকা থেকে তোমার নিজের খরচ চালানোর পরেও পরিবারকে সাহায্য করতে পারো? এখন বাবা মা বুঝতে পারছে যে আসলে আমি ট্রেনিংটা নিয়ে ভালোই করছি, আর আমি চাই যে এরকম ট্রেনিং আরো অনেকে নিক, আরো মানে সুবিধা বঞ্চিত মহিলারা এই ট্রেনিংটা নিয়ে তাদের জীবিকা নির্বাহ করুক। আপনি যে শিখলেন সিএনজি চালানো, মানে ড্রাইভিং ট্রেনিং, আপনি কি চালক হিসেবে কখনো কাজ করছেন নাকি? হ্যাঁ, চালক হিসেবে আমি কাজ করছি, কিন্তু আমার নিজের তো গাড়ি নাই, তো অনেকে দিতে ভয় পায় আমাকে গাড়ি। কারো কারো মানে 2-4 দিন তার পিছে পিছে থাকার পর 1-8 দিন হয়তো আমি গাড়ি পাই, রোডে চালাই। তাতে ওই দিনে মনে করেন 400 টাকা হয়তো আমি গাড়িওয়ালাকে দিয়ে দিলাম, ওই মালিককে, আর অবশিষ্ট আমার এখনো থাকে 350-400 টাকা থাকে। মানে মালিক যারা, তারা তো ভয় পায় যে আপনি গাড়ি নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো সমস্যা, কিন্তু আপনার গাড়ির যারা যাত্রী হয় তারা কি ভয় পায়? তারা কি ভাবে? না, তারা খুব ভালো বলতে ওরা সবসময় বলে যে না, আমি ভাবছিলাম যে মেয়ে মানুষের কি আর গাড়ি চালাবি বাবা, কোথায় যে মেরে দিবি, তা দেখেছি না খুব ধীর গতিকে মেয়েটা গাড়ি চালালো, আর কোনো ভয় নাই। আর ছেলেরাই তো আসছে মনে করো বেশি জোরে মনে করে গাড়ি চালায়, আমি একটু ধীর গতিতে গাড়ি চালাই, তো অনেকে ভালোবাসে যে না খুব ধীর গতিতে মেয়েটা গাড়ি চালাচ্ছে, খুব ভালো গাড়ি চালাচ্ছে। আচ্ছা, গাড়ি যদি হঠাৎ পথে নষ্ট হয়ে যায় তখন আপনি কি সেটা ছোটখাটো ত্রুটি অনেক কাজ আমি নিজেই পারি, অনেক কাজ পারি। ফ্ল্যাগ পরিষ্কার করা, বা কারেন্ট পাচ্ছে না কেন, বা গ্যাসের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা হলো ইয়েতে মোবাইল আছে কিনা, এরকম মানে অনেক কাজে। শহীদুল সাহেবকে আমি জিজ্ঞেস করছি যে আপনারা কি এই ড্রাইভিং ট্রেনিং এর সঙ্গে আপনারা কি এদেরকে ছোটখাটো যে যান্ত্রিক ত্রুটি হতে পারে গাড়ির, সেগুলো কি শিখিয়েছেন? অটোমোবাইল ইঞ্জিনিয়ার গুলো কিন্তু আমরা ইউসেফ বাংলাদেশ নামে একটা এনজিও আছে, তাদের কাছ থেকে আমরা ইঞ্জিনিয়ার নিয়ে তারা শিখাচ্ছে, কিন্তু আমাদের ওইখানে যে শিখেছে। আপনারা নিশ্চয়ই জানবেন ইউসেফ বাংলাদেশ কিন্তু টেকনিক্যাল দিক থেকে বাংলাদেশের মধ্যে নাম করা একটা বেসরকারি অর্গানাইজেশন। তাদের সকল সাপোর্ট আমরা দেওয়ার ফলে তাদের ম্যান পাওয়ার যায় এদেরকে 3 মাস ব্যাপী ওদেরকে শিখাচ্ছে। এবং আমাদের ওইখানে ম্যানুয়ালে বলা আছে নট অনলি ড্রাইভিং, তাকে ড্রাইভিং এর পাশাপাশি মেকানিক্স ছোটখাটো ত্রুটি যাতে তারা নিজেরাই সারতে পারে সেটা ওদের মডিউলের মধ্যে আছে, এবং আমরা সেটা মনিটর করছি। এবং তারা প্রত্যেকটা ব্যাচে তারা একটা সিএনজি কে আমরা আর্টিফিশিয়ালি লক করে দিচ্ছি, বা একটা আপনার যান্ত্রিক ত্রুটিগুলো করে দিচ্ছি তারা যাতে সারাতে পারে। ইভেন আমরা ওদেরকে 3 মাস ট্রেনিং করানোর পর শহরের মধ্যে, ব্যস্ততম শহরের মধ্যে তারা চালাতে পারবে কিনা, গ্যাসের ওইখানে যায় কিভাবে গ্যাস নিতে হবে, এর জন্য আবার এক্সট্রা 1 মাস অ্যাপ্রেন্টিস ট্রেনিং দিচ্ছি, যাতে তার কোনো অসুবিধাই না হয় গাড়ি চালানোর ক্ষেত্রে। এবং কনফিডেন্সটা ট্রেনিং সেন্টারে একটা রকম এনভায়রনমেন্ট, আবার শহরের মধ্যে রাস্তায় তো অন্যরকম। এই কারণে শহরের মধ্যে 1 মাস এডিশনাল আমরা অ্যাপ্রেন্টিস হিসেবে তাদেরকে আবার ট্রেনিং দেওয়া হয়েছে। এর ফলে প্রত্যেকটা মেয়ে কিন্তু আত্মবিশ্বাস হেভি, মানে ওদের 100% কনফিডেন্স। আপনারা যাদের ট্রেনিং করান তারা কি আবাসিক? হ্যাঁ, আবাসিক আমাদের ওই ট্রেনিং সেন্টারটা আবাসিক। 50 জন হোস্টেল আছে, তাদের থাকা খাওয়া ফ্রি, এবং আমরা 300 টাকা করে তাদেরকে হাত খরচ হিসেবে দিই। এটা হচ্ছে সরকারি একটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা প্রকল্প না, ঠিক, এটা রেভিনিউ বাজেটে চলে আসে। ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে ট্রেনিং সেন্টারটার নাম হচ্ছে, তার মানে এটা ধারাবাহিক ভাবে চলবে। আচ্ছা, এখানে আপনার এই ট্রেনিং সেন্টারে মানে এই যে ও বললো যে ও মোটর মেকানিক, মানে সারা ইটারে করা শিখেছে,
ও সিএনজি চালক মানে ড্রাইভিং শিখেছে, এছাড়া আর কি কি? আর একটা ট্রেড আমাদের আছে, যেহেতু এটা এখানে 20 জন, এখানে 20 জন, 40 জন, আর 10 জনের অ্যাকোমোডেশনের জন্য আমরা টেইলরিং এন্ড এমব্রয়ডারি শিখি। আমরা জুলাই থেকে ইলেকট্রনিক্স, অ্যাসেম্বলিং, ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন, এই টাইপের ট্রেনিং আমরা ওইখানে আবার আরম্ভ করব। এয়ার কন্ডিশনার যে করে সার্ভিসিং করে, ওটা ইলেকট্রিশিয়ান আমরা তৈরি করব। হ্যাঁ, তারপরে আপনার ফ্রিজ সার্ভিসিং করা, টেলিভিশন সার্ভিসিং করা, এই কাজগুলো কিন্তু মেয়েরা অনায়াসেই করতে পারে। এবং এটা আমরা আমাদের পরিকল্পনাতে আছে, হাউস টু হাউস যদি তারা গিয়ে করে সেখানে কিন্তু অনেক ভালো একটা রোজগার সে করতে পারছে, সে ঘরেও সময় দিতে পারে। পাশাপাশি আপনার বেসরকারি কোম্পানিগুলোতেও এদের বিশাল চাহিদা আছে, কারণ বেসরকারি কোম্পানিগুলো দেখছে যে আমাদের সাথে তাদের কথা হয়েছে, ছেলেদের যে মেয়েরা অধিক মনোযোগের সাথে কাজ করে এবং তাদের কাজটা সুচারু এবং নিখুঁত ভাবে হয়। আমি মনে করি যে বগুড়া শহরে প্রায় 3000 মেল ড্রাইভার আছে, এখানে যদি আমরা 1000 ফিমেল ড্রাইভার আমরা যদি তৈরি করে দিতে পারি, তাহলে 1000 মহিলার, বিশেষ করে সার্ভাইভার মহিলাগুলোর কর্মসংস্থান হবে। এই সার্ভাইভার মহিলাগুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। এখানে একটা কথা আমি আপনার সাথে একটু জানতে চাচ্ছি পরিষ্কার করে, যে এই ফাতেমা যে 3 হুইলার চালাচ্ছে, সে কি কার চালাতে পারবে না পারবে না? না, আপাতত কার চালাতে পারবে না, সে 3 হুইলার, ব্যাটারি চালিত সিএনজি, এই দুটো এবং মোটরসাইকেল চালাতে পারবে। এই 3টা আমরা শিখাচ্ছি। তবে আমাদের পরিকল্পনায় আছে যদি আমাদের এটা সাকসেসফুলি আমরা রান করতে পারি, তাহলে ভবিষ্যতে কার, জিপ, আমার তো মনে হয় যে আপনারা যদি গাড়ি চালানো মানে কার বা জিপ এই ধরনের গাড়ি চালানো শেখান, সেক্ষেত্রে কর্মসংস্থান অনেক সহজ হবে। হ্যাঁ, অনেক বেসরকারি সংস্থা যেমন কেয়ার, ব্রাক, এরা ইদানিং, তারপর গণসাহায্য না, এমনকি অনেক বাসায়ও ড্রাইভার হিসাবে একটা মেয়েকে আমার তো মনে হয় অনেক সেফ মনে করবে অনেকে, যে অনেক মহিলা আছে যে বা বাচ্চা কাচ্চা আছে, অনেক সেফ মনে করবে। অ্যাটিটিউড আলটিমেটলি পাল্টাচ্ছে মেয়েদের টুয়ার্ডস উইমেন। আমাদের প্রত্যেকের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বাস করি আমরা, মেয়েদেরকে আমরা এমনি তুচ্ছ তাচ্ছিল্য ভাবি, কিন্তু আমি মনে করি যে 10 বছর আগের থেকে আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি এবং পুরুষরাও তাদের অ্যাটিটিউড চেঞ্জ করছে এবং পুরুষরাও মেয়েদেরকে ড্রাইভার হিসেবে অ্যাকসেপ্ট করতেছে। ইদানিং অনেক পজিটিভ আমার কাছে রেসপন্স আসতেছে যে আপনারা যদি কার বা জিপ চালানো শিখান তাহলে আমার কোম্পানিতে আমি নিব। এখন আমরা যেটা চ্যালেঞ্জের মুখে আছি যে এই যে আমরা 38টা মেয়েকে গ্রাজুয়েট করে ড্রাইভিং লাইসেন্স দিয়েছি, তা আমরা ব্যাংকের সাথে অলরেডি, বাংলাদেশ ব্যাংক অলরেডি কিন্তু এসএমই খাত থেকে এদেরকে হালকা যানবাহনের জন্য একটা ঋণ দেওয়ার প্রভিশন আছে। এখানে একটা শর্ত ব্যাংক জোড়াচ্ছে, সেটা হচ্ছে যে ওদেরকে 2 জন গ্যারান্টার লাগবে আর কিছু ডাউন পেমেন্ট লাগবে। তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই অল্প কিছু টার্মস এন্ড কন্ডিশন যদি ফিল আপ করতে পারি আমরা চেষ্টা করে যাচ্ছি নিরন্তর, তাহলে ওদেরকে 38 জনকে যদি বগুড়ায় নামায় দিতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ এটা সাকসেসফুলি জুলাই থেকে আমরা কার, জিপ এগুলো সহ আমাদের অপারেশনটা আরম্ভ করতে পারবো ইনশাল্লাহ। তবে আমি আশাবাদী যে আমাদের মন্ত্রণালয় খুবই চেষ্টা করতেছে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মহোদয় বিভিন্ন মহলে চেষ্টা করে যাচ্ছে যাতে এই সিএনজি গুলো করা যায়। আমাদের মহাপরিচালক মহোদয় অলরেডি ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা বলতেছে যে যদি তারা আমাদের কাইন্ডস দিয়ে যদি একটু সহযোগিতা করে এই মেয়েদেরকে, তাহলে হয়তো আমরা এই অপারেশনটা সাকসেস হব এবং বাংলাদেশে একটা অনন্য নজির তৈরি হবে ইনশাল্লাহ। আমি শিবাকে জিজ্ঞেস করছি যে তুমি যে এই পেশায় এসেছো না, তো ভবিষ্যতে তো নিশ্চয়ই তুমি বিয়ে শাদী করতে চাও বা করতে হবে, তুমি কি মনে করো যে এখানে তোমার কোনো সমস্যা তৈরি হবে? না, এরকম করে আমি কখনো ভাবি নাই যে বিয়ে করলে সমস্যা হবে কিনা। না, মানে ধরো যদি বিয়ে করতে চাইলে তখন তোমাকে বললো যার সঙ্গে তোমার বিয়ে হবে যে না তুমি এই কাজ করতে পারবে না, তখন তুমি কি করবে? কারণ এই কাজ তোমার করা চলবে না, তখন তুমি কি করবে? তুমি কি কোনটাকে প্রাধান্য দেবে? আমি তাকে বোঝাবো যে আমি কাজ করলে সমস্যা কোথায়, পাশাপাশি পুরুষের পাশাপাশি যদি নারীরা কাজ করে, কারণ বাংলাদেশের জনসংখ্যা তো নারী আর পুরুষ তো সমান অধিকার, তাহলে আমি যদি কাজ করি তাহলে সমস্যা তো নেই। তাহলে বোঝাবো, সে যদি বোঝে তবে তারে বিয়ে করবো, নইলে নয়।
আচ্ছা, তোমাকে ধন্যবাদ যে সে যদি বোঝে তাহলেই তুমি তাকে বিয়ে করবে, না হলে করবার দরকার নেই যদি সে তোমাকে না বোঝে, তাই না? আচ্ছা, আর ফাতেমা, আপনি তো একটা কাজ শিখেছেন এবং কাজ করছেন, আপনি কি চাচ্ছেন? আপনি আমাদেরকে একটু দর্শকদের জন্য বলেন যে আপনি সবার জন্য, সবার উদ্দেশ্যে বলেন যে আপনি এত কষ্ট করে কাজটা শিখলেন, আপনি কি চাচ্ছেন এরপরে, আগামীতে কি করতে চান? আগামীতে মানে আমি এখন যে ট্রেনিং প্রাপ্ত, আমি যে একটা ড্রাইভার, আমি তো মনে করেন গাড়ি তো না পারলে তো আমি রোডে নামতে পারছি না। আমাকে যদি কেউ এনজিও বা কোনো সংস্থা বা কোনো ব্যাংক, আমি যদি এখন সরাসরি যাই বলি আমাকে তো দিবে না ঋণ। তবে জেলার কর্মকর্তা মানে জেলা স্যার অনেক সহযোগিতা করতেছে, অনেক জায়গায় আমাকে অনেক ব্যাংকে নিয়ে গেছে, তো উনি বলছে যে দিব ঋণ পেয়ে একটা গাড়ি নিব, সে গাড়ি নিয়ে আমি রোডে চালাবো। এমনও তো হতে পারে যে আপনারা যারা শিখেছেন তাদের 2-3 জন মিলে একটা গাড়ি হলেও তো, বা 2-3 জন মিলেও হলেও তো হয়, তবুও খুশি, তাও তো আমরা রোডে থাকতে পারবো। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, আপনার যে কয়েকজন গাড়ি চালানো শিখে, এর মধ্যে কজন আপনারা কাজ করছেন এখন, আর কজন কাজ করছেন? সবাই কাজ করতে, সবাই। তার মানে আপনারা একটা গ্রুপ, তো আপনারা এই সমবায়ের মতো করেও তো আপনারা করতে পারেন এটা। আমার মনে হয় আপনারা সবাই মিলিত ভাবেও তো হতে পারে যে না, আমরা 25 জন বা 30 জন আমরা 3টা বা 4টা গাড়ি নিলাম, তারপরে আপাতত চালালাম, তারপরে এরকমও তো করতে পারি। এরকম চিন্তা ভাবনা আমরা নিজেই করছি যে যদি আমরা পাচ্ছি না, তবে আমরা যদি 2 জন বা 3 জন মিলে যদি একটা গাড়ি নিতে পারি, তবুও আমাকে মনে করো 3টা সংসার চলবে। আচ্ছা, এরকম চিন্তা ভাবনা আমরা করছি আর কি। আমরা আশা করি যেন আপনি একজন সফল ড্রাইভার হিসেবে, আপনারা সবাই সফল ড্রাইভার হিসেবে কাজ করতে পারেন, এবং আমাদের সীমা যেন একজন সফল মানে গাড়ির অ্যাসেম্বলিং এ তার অনেক যেন সুনাম হয়। বিশেষ করে শহীদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এরকম বিকল্প একটা পেশায় নারীদেরকে নিয়ে এসেছেন আপনি, এবং আপনি তাদের জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। শুধু দর্শক, আজকের অনুষ্ঠান যারা দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইরকম বিকল্প একটা পেশায় নিজেদেরকে নিয়োজিত করা কতটা সাহসের দরকার। সেই সাহস যারা দেখিয়েছেন আমরা তাদেরকে স্যালুট জানাই, এবং আমরা আশা করি যে সবাই মিলে এই সাহসী নারীদের দিকে হাত বাড়িয়ে দেবেন, যেন তারা তাদের নিজের পেশায় প্রতিষ্ঠিত হতে পারেন। এমনি করে 1 থেকে 2, 2 থেকে 200 এবং 200 থেকে 2000, 2000 থেকে 2 লক্ষ সমগ্র নারী সমাজের মধ্যে ছড়িয়ে পড়ুক সৎ সাহস। সেই আশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত খোদা হাফেজ।